চোদ্দতম নিবন্ধন কলেজ বাংলা। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের প্রকৃত নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এর রচনাকাল 1926 সালে। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তকে। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে এবং এটি প্রকাশিত হয় 1916 সালে। পায়ের আওয়াজ পাওয়া যায় কী ধরনের রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি একটি কাব্যনাট্য, মানে কবিতার মাধ্যমে যে নাটকটা লেখা হয় সেটাই কাব্যনাট্য। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের একটা কাব্যনাট্য। বিষয়বস্তু যুদ্ধ শেষে মুক্তিবাহিনী গ্রামে প্রবেশের সময়কার ঘটনা। যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের সময়কার ঘটনা। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাসের ঘর শব্দের অর্থ কী? তাসের ঘর শব্দের অর্থ ক্ষণস্থায়ী। কমা এর বাংলা কী? কমা এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ। কমা এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ। কোনটি নিত্য সমাসের উদাহরণ? কোনটি নিত্য সমাসের উদাহরণ? এখানে অন্যগৃহ, স্ত্রীর অভাব, মিলের অভাব না প্রকৃষ্ট গতি? এখানে অন্যগৃহ হচ্ছে নিত্য সমাস। অন্যগৃহ নিত্য সমাস। যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না। যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলে। এখানে অন্যগৃহ নিত্য সমাস। যেমন অন্যগৃহ নিত্য সমাস: গ্রামান্তর, কালান্তর, জলমাত্র। গ্রামান্তর, কালান্তর, জলমাত্র। কোন বানানটি শুদ্ধ? এখানে দূষণীয় বানানটি শুদ্ধ। দয় দীর্ঘকারে দু, মূর্ধন্য স, মূর্ধ নয় দীর্ঘইকারে নি, অন্তস্থ অ। দূষণীয় বানানটি শুদ্ধ। ডাস্টবিন বানানটি ভুল, এখানে দন্ত শয়ট হবে। এখানে নূপুর বানানটা ভুল, দন্ত নয় দীর্ঘকার, পয় রস্যকার, বয়বিন্দু নূপুর হবে। এছাড়াও দারিদ্র অথবা দরিদ্রতা। তাহলে ভুল শুদ্ধ, এখানকার মধ্যে শুদ্ধ হবে হচ্ছে দূষণীয়, আর এগুলা হচ্ছে ভুল, এগুলা শুদ্ধরূপ এটা। অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি? অগ্নি এর সমার্থক শব্দ নয় দ্যুতি। দ্যুতি মানে আলো, দ্যুতি মানে আলো। আর অগ্নি এর সমার্থক শব্দ হচ্ছে হুতাশন, হুদ্ভুগ, অনল, বৈশানল, বায়ুসখা, কৃষাণু মানে অগ্নি, কৃষাণু মানে অগ্নি। দ্যুতি মানে আলো, কৃষাণু মানে অগ্নি। অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি? দ্যুতি। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম যখন ধূমকেতু পত্রিকাটি সম্পাদনা করেছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এটার প্রশংসা করে বলেছেন, আয় চলে আয়রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এটা রবীন্দ্রনাথ বলেছেন। তাহলে ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম, আর এই উক্তিটা রবীন্দ্রনাথের। কোনটি তৎসম শব্দ? এখানে কিংবদন্তি, চাঁদ, হাতি, তেঁতুল, চারটা অপশনে রয়েছে। উত্তর হবে কিংবদন্তি। হস্তি থেকে হাতি, চন্দ্র থেকে চাঁদ, তেন্তুলি থেকে তেঁতুল, আর কিংবদন্তি তৎসম শব্দ, আর এগুলো হচ্ছে তৎসম শব্দ নয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। উদ্যম বিহনে কার পুরে মনোরথ? এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? উদ্যম বিহনে এটা একটা বিষয়বস্তুকে বুঝিয়েছে। উদ্যম বিহনে বা উদ্যম ছাড়া, এটা একটা বিষয়বস্তু বুঝিয়েছে। উদ্যম বিহনে এটা হচ্ছে অধিকরণ কারক হবে। আর বিহনে এ বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটা সপ্তমীই হবে। উদ্যম বিহনে কার পুরে মনোরথ? এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? উদ্যম বিহনে হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আধার বা স্থানকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক 3 প্রকার: কালাধিকরণ, ভাবাধিকরণ, কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। বীর সন্তান প্রসব করে যে নারী। বীর প্রসূ।
বীর সন্তান প্রসব করে যে নারী বীর প্রসূ। বয় দীর্ঘইকারে বি বয়বিন্দু র পয়রফলা প্র দন্ত শয় দীর্ঘউকারে বীর প্রসূ। দীপ্যমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দীপ যোগ সাঞ্চ দয় দীর্ঘইকারে দীপ প দীপ যোগ তালবস্য একার সা দন্ত ন চয় হসন্ত। দীপ যোগ সাঞ্চ দীপ্যমান এই দয় দীর্ঘইকারে দীপ প দীপ যোগ সাঞ্চ মানে দীপ্যমান। এখানে ধাতু চিহ্ন রয়েছে। এখানে যেহেতু সবগুলো অপশনে দীপ বানান রস্বইকার আছে, কিন্তু সাঞ্চ শুধু এটাই আছে, তাই এটাই উত্তর দিয়েছে। চল যোগ সাঞ্চ চলমান, বৃদ্ধ যোগ সাঞ্চ বর্ধমান। চল যোগ সাঞ্চ চলমান, বৃদ্ধ যোগ সাঞ্চ বর্ধমান। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে আলোচিত হয়। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে। তাহলে বাচ্য কারক, বাচ্য মানে বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারক এটাও একটা বাক্যের বিষয় আছে, বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পদ পরিবর্তন, একটা পদ থেকে অন্য পদে যে পরিবর্তনটা, এটা বাক্যতত্ত্বে ব্যবহৃত হয়। পদক্রম মানে কোনটার পরে কোন পদটা বসবে, এই পদক্রম এটাও বাক্যতত্ত্বে ব্যবহৃত হয়। উক্তি এটাও একটা বাক্য, তাই জন্য এটাও বাক্যতত্ত্বে ব্যবহৃত হয়। যতি বা বিরাম চিহ্ন সাধারণত বাক্যেই বসে, তাই জন্য এটাও বাক্যতত্ত্বে ব্যবহৃত হয়। তাহলে বাচ্য, কারক, পদ পরিবর্তন, পদক্রম, উক্তি, যতি বা বিরাম চিহ্ন বাক্যতত্ত্বে ব্যবহৃত হয়। তাহলে শব্দতত্ত্বে কি কি ব্যবহৃত হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে ব্যবহৃত হয়, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যবহৃত হয়। এছাড়াও পদ প্রকরণ মানে কোনটা কি পদ, এটা ব্যবহৃত হয় শব্দতত্ত্বে। কোনটা কি পদ, এটা ব্যবহৃত হয় শব্দতত্ত্বে। ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল এগুলো শব্দতত্ত্বে ব্যবহৃত হয়। পদের পরিচয়, কোনটা কি পদ বা পদ প্রকরণ বা কোনটা পদের পরিচয়, এগুলো শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে ব্যবহৃত হয়। ধাতুরূপ এটাও শব্দতত্ত্বে, ধাতু শব্দের মধ্যেই তো ধাতু আছে, তাহলে ধাতুরূপ শব্দতত্ত্বে ব্যবহৃত হয় এবং শব্দ তো শব্দেই ব্যবহৃত হবে। প্রকৃতি ও প্রত্যয় এটাও শব্দতত্ত্বে ব্যবহৃত হবে, কারণ ওটা শব্দের সাথেই সম্পর্ক রয়েছে। উপসর্গ শব্দ মানে যোগ করেই তো শব্দ গঠিত হয়, তাহলে উপসর্গটাও শব্দতত্ত্বে গঠিত মানে হয়, শব্দতত্ত্বে আলোচিত হয়। পুরুষ অনুসর্গ পদ, শুধু পদ যদি থাকে তাহলে এটা শব্দতত্ত্বে আলোচিত হয়, কারণ পদ শব্দতত্ত্বে আলোচিত হয়। পুরুষ অনুসর্গ বচন, একবচন বহু বচন, এগুলোও শব্দতত্ত্বের ব্যাপার। অনুসর্গ এটাও তো শব্দতত্ত্বের, বিভক্তি এটাও শব্দতত্ত্বের। সমাস লিঙ্গ এগুলো হচ্ছে শব্দতত্ত্বে ব্যবহৃত হয়। তাহলে পদ পরিবর্তন আর পদক্রম বাক্যতত্ত্বে। পদ পরিবর্তন, একটা পদ থেকে আর একটা পদ, এটা বাক্যের ব্যাপার, বাক্যটাই পরিবর্তন হয়ে যায়, তাই জন্য পদ পরিবর্তন বাক্যতত্ত্বে। এবং পদক্রম মানে কোন একটা বাক্যের মধ্যে কোনটার পর কোনটা পদ বসবে সেটা বাক্যতত্ত্বে আলোচিত হবে, সেটাকে বলে পদক্রম, সেটা বাক্যতত্ত্বে আলোচিত হবে। কিন্তু পদ প্রকরণ এবং পদের পরিচয় এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে ব্যবহৃত হবে। ক্রিয়ার কাল ও পুরুষ শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে ব্যবহৃত হয়। শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনির পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? এখানে দুইটা বয়বিন্দু র ছিল, শরীর একটা বয়বিন্দু র চেঞ্জ হয়ে আর একটা বর্ণ এসেছে, তাহলে আগে সমান ছিল, পরে অসমান হয়ে গেছে বা বিষম হয়ে গেছে, তাহলে শরীর থেকে শরীর বিষমী ভবন হবে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। বিষমী ভবন বলে। যেমন লাল থেকে নাল, এখানে দুইটা ল ছিল, একটা ল পরিবর্তন হয়ে ন হয়ে গেছে, তাহলে লাল থেকে নাল বিষমী ভবন। এখানে যেমন দুইটা র ছিল, একটা র পরিবর্তন হয়ে ল হয়ে গেছে, বিষমী ভবন হয়ে গেছে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্যোগ, এখানে জয় রেপের বদলে বিসর্গ হয়েছে এবং যোগ, দুর্যোগ। উপকণ্ঠ শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি? উপকণ্ঠ
উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য হচ্ছে কণ্ঠের সমীপে। কণ্ঠের সমীপে উপকণ্ঠ। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য হচ্ছে কণ্ঠের সমীপে উপকণ্ঠ। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এটা অব্যয়ীভাব সমাস। কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এটা অব্যয়ীভাব সমাস। কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এটা অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে, এটা পূর্বপদে অব্যয় রয়েছে, উপটা পূর্বপদ। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন উপকূল, প্রতিবাদ, আনত। উপকূল, প্রতিবাদ, আনত। উপকূল, প্রতিবাদ, আনত। ঈষদনত, আনত। ঈষদনত, আনত। বিরুদ্ধবাদ, প্রতিবাদ। উপকূল, কুলের সমীপে উপকূল। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। উপকূল, কুলের সমীপে উপকূল। প্রতিবাদ, প্রতিবাদ হচ্ছে বিরুদ্ধবাদ। আনত হচ্ছে ঈষদনত। এখানে ঈষদনত, আনত। এখানে আ অব্যয় যোগে গঠিত হয়েছে। ঈষদনত, আনত, এখানে আ অব্যয় যোগে এটা গঠিত হয়েছে। আ উপসর্গটি ঈষদ বা অল্প অর্থে ব্যবহৃত হয়েছে। এই আ উপসর্গটি এটা ঈষদ বা অল্প অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর প্রতিবাদ, বিরুদ্ধবাদ থেকে প্রতিবাদ শব্দটি এসেছে এবং এই প্রতি এখানে বিরুদ্ধ বা বিপরীত অর্থে বসেছে। প্রতিবাদ এখানে, প্রতি এখানে বিরুদ্ধ বা বিপরীত অর্থে বসেছে। তামার বিষ বাগধারাটির অর্থ কী? তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন? প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন ম্যানুয়েল দ্য আশুম্পসাও 1743 সালে। 1743 সালে ম্যানুয়েল দ্য আশুম্পসাও 1743 সালে। তার রচিত গ্রন্থের নাম ভোকাবুলারিও এম ইদিওমা। ভোকাবুলারিও এম ইদিওমা বেঙ্গালা ই পর্তুগিজ dividido em duas partes. ভোকাবুলারিও এম ইদিওমা বেঙ্গালা ই পর্তুগিজ dividido em duas partes। এটা হচ্ছে ম্যানুয়েল দ্য আশুম্পসাও লিখেছেন 1743 সালে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, প্রথম বাংলা ব্যাকরণ। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড লিখেছেন এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে 1778 সালে। এটা 43 সালে, 1743 সালে, এটা 1778 সালে। এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আংশিক বাংলায় মুদ্রিত। এটা আংশিক বাংলায় মুদ্রিত। উইলিয়াম ক্যারি লিখেছিলেন এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা 1801 সালে ইংরেজিতে রচিত হয়েছে। এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। প্রথম কোনো বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ এরা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছেন এবং রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেছেন। গ্রন্থটির নাম গৌড়ীয় ব্যাকরণ। তাহলে এখানে বলেছে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছেন কে? তাহলে উত্তর হবে ম্যানুয়েল দ্য আশুম্পসাও। এখানে যদিও ম্যানুয়েল দ্য আশুম্পসাও নাই, তারপরে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড যেহেতু আছে তাহলে ওটাই হয়তো উত্তর হবে। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ 21টি। আমাদের 21শে ফেব্রুয়ারি বাংলার মাতৃভাষা দিবস, এখান থেকে বাংলা উপসর্গ 21টি মনে রাখবো। সংস্কৃত উপসর্গ 20টি আর বাংলা উপসর্গ 21টি। এখানে রয়েছে সংস্কৃত উপসর্গ, তাহলে উত্তর হবে 20টি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? পুরাতন নবম দশমের বোর্ড ব্যাকরণ অনুসারে উৎপত্তি অনুসারে শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। আর 2025 সালের নতুন বোর্ড ব্যাকরণ অনুসারে উৎপত্তি অনুসারে শব্দ 4 প্রকার। মানে 2025 সালের নতুন বোর্ড ব্যাকরণ অনুসারে উৎপত্তি অনুসারে শব্দ 4 প্রকার। শব্দার্থ অনুসারে বা অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। যৌগিক শব্দ, রুড়ি শব্দ, রূঢ় বা রুড়ি শব্দ, যোগ রূঢ় শব্দ। শব্দের গঠন অনুসারে 2 প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। তো উৎপত্তি অনুসারে আসলে আমরা 5 প্রকারই দেব। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি শব্দটি
পর্তুগিজ ভাষা থেকে এসেছে। ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পর্তুগিজ ভাষার আরও কিছু শব্দ রয়েছে, যেমন আনারস, ইস্পাত, আনারস, ইস্পাত, কেরানি, আনারস, ইস্পাত, কেরানি। চাবি, পেঁপে, পেয়ারা, চাবি, পেঁপে, পেয়ারা। সাবান, তোয়ালে, গুদাম, সাবান, তোয়ালে, গুদাম। আলপিন, বালতি, বোতল, পিস্তল, বেহালা। আনারস, ইস্পাত, কেরানি, আনারস, ইস্পাত, কেরানি। চাবি, পেঁপে, পেয়ারা। সাবান, তোয়ালে, গুদাম। বালতি, বোতল, পিস্তল, পেয়ারা। বালতি, বোতল, পিস্তল, পেয়ারা। ইস্পাত, পিস্তল, ইস্পাত, পিস্তল, বেহালা, তোয়ালে, গুদাম, সাবান, কেরানি, চাবি, পেঁপে, পেয়ারা। পাউরুটিও পর্তুগিজ শব্দ।